ওকে, তাহলে আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে রেসপিরেটরি মেডিসিনের ১ম পার্টটা। তো এখানে কিছু অ্যানাটমি এবং ফিজিওলজি রিলেটেড ইনফরমেশন আছে আর কিছু বেসিক ইনফরমেশন আছে। এর ফার্স্টে রেভিডসনের ফার্স্ট পেজে কিছু ডিজিজের জেনারেল ইনফরমেশন দেওয়া আছে। এর মধ্যে ফার্স্ট আছে সিওপিডি। সিওপিডি থেকে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে এখানে ইন্সপেকশনে কি কি ফাইন্ডিংস থাকে। জেনারেল এক্সামিনেশন করলে আমরা পেশেন্টের পাস্ট লিভ ব্রিদিং পাইতে পারি, সেন্ট্রাল সাইনাসিস থাকে, তারপর হচ্ছে প্রলংড এক্সপাইরেশন থাকে। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গুলাতে ইউজুয়ালি এক্সপাইরেশনটা প্রলংড হয়। এরপর অ্যাক্সেসরি মাসেলস ইউজ থাকতে পারে, হাইপার ইনফ্লেটেড ব্যারেল চেস্ট থাকতে পারে, লো ফ্লেট ডায়াফ্রাম থাকে। সিওপিডি পেশেন্টের গুলোর ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের পেরিফেরাল ইডিমা থাকতে পারে। এটা দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে ডিজিজ প্রসেসে সিওপিডিতে সল্ট এবং ওয়াটার রিটেনশন হয়, এটা কারণে হতে পারে। অথবা পেশেন্টের যদি সিওপিডির কারণে পালমোনালি বা লাইট হার্ট ফেলার ডেভেলপ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেরিফেরাল ইডিমা পাইতে পারি এবং হার্ট ফেল ডেভেলপ করলে সেই ক্ষেত্রে আমরা জেবিপি পেতে পারি। তাহলে সিওপিডির ক্ষেত্রে দুইটা কারণে ফ্লুইড রিটেনশন হইতে পারে। একটা সিওপিডি নিজের ডিজিজ প্রসেস হইতে পারে, আর একটা হইতে পারে পালমোনারি ডেভেলপমেন্টের কারণের মাধ্যমে। এরপর সেই পালমোনারি ফাইব্রোসিস। তাহলে পালমোনারি ফাইব্রোসিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পালমোনারি ফাইব্রোসিসে নর্মালি আমরা বলে থাকি হচ্ছে 3C, পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তাহলে এখানে আছে কাফ, সায়ানোসিস এন্ড ক্ল্যাবিং। এই 3C হচ্ছে ট্রায়াড অফ পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকলস এট দ্য বেস নট এফেক্টেড বাই কাফিং। তাহলে এখানে যে ক্র্যাকলসটা পাওয়া যায় এটা ইউজুয়ালি বাইলেটারাল পাওয়া যায়, ফাইন হবে, ইন্সপিরেটরি, আর হচ্ছে নট অল্টার্ড বা নট এফেক্টেড বাই কাফিং। ব্রঙ্কাইটিসের সাথে ডিফারেন্স হচ্ছে কি, ব্রঙ্কাইটিস এবং পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এই দুটোর ভিতরে অনেক সময় কনফিউশন লাগতে পারে। দুইটা ক্ষেত্রে পেশেন্টের ক্রনিক কাফ থাকে। কাফের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে ব্রঙ্কাইটিসে ইউজুয়ালি থাকে হচ্ছে প্রোডাক্টিভ কাফ, আর পালমোনারি ফাইব্রোসিস থাকে ড্রাই কাফ। তবে ব্রঙ্কাইটিসেও কিছু রেয়ার প্রেজেন্টেশনে ড্রাই কাফ থাকতে পারে, এটা বলে ড্রাই ব্রঙ্কাইটিস। আবার পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যদি ইনফেকশন হয় কোনো সেকেন্ডারি, সেক্ষেত্রে প্রোডাক্টিভ কাফ থাকতে পারে। তবে ক্লাসিক্যাল ফিচার হচ্ছে ব্রঙ্কাইটিসে থাকবে প্রোডাক্টিভ কাপ, আর পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এগুলো থাকবে ড্রাই কাপ। দুইটা ক্ষেত্রে ক্লাবিং থাকতে পারে, দুইটা ক্ষেত্রে সাইনাস থাকতে পারে, ট্যাকিপনে থাকতে পারে, অন্যগুলো কমন। এরপরে দুইটাতে জেবিপি এবং পালমোনারি এডিমা থাকতে পারে যদি পালমোনারি ডেভেলপ করে। এক্সামিনেশনে ফাইন্ডিংস এর ডিফারেন্স হচ্ছে পালমোনারি ফাইব্রোসিসে আমরা পাবো ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকলস, আর ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা পাবো কোর্স ক্র্যাকলস। আর ব্রঙ্কাইটিসে যে ক্র্যাকলস পাওয়া যায় এটা হচ্ছে কাফিং এর সাথে অল্টার্ড হয়, পালমোনারি ফাইব্রোসিস ক্ষেত্রে এটা অল্টারনেশন হবে না। তাহলে এক্সামিনেশনের সময় আমরা যখন পরীক্ষা এক্সামিন করবো শর্ট কেস বা লং কেসে, তখন যদি আমরা মানে চেস্ট অস্কারেট করতে হয়, তাহলে আমরা যদি ক্র্যাকলস বা ক্রেপস পাই, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে কাশি দিতে বলতে হবে, এবং কাশি পর অল্টারনেশন হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। এরপর সে নিউমোনিয়া। নিউমোনিয়া তো খুবই কমন ফিচার্স। নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পারকাশনে কি পাবো, ডাল পারকাশন নাট পাবো, অস্কালটেশন আছে ব্রঙ্কিয়াল বিয়ার সাউন্ড পাওয়া যাবে, এবং ভোকাল রেজোনেন্সটা বেশি থাকবে। এরপর সে লাং কলাপস। লাং কলাপস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ কলাপস আর একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ কলাপস। ইউজুয়ালি আমরা অবস্ট্রাকটিভ কলাপসটাই টিপিক্যাল ধরে ডিসকাশন করি। স্যার লাং কলাপস হলে কি হবে, লাং ভলিউমটা কমে যাবে, ট্রিয়াকিয়া শিফটেড হবে টু দ্য সেম সাইড অফ লেশনস। পারকাশন নোট করলে আমরা পাবো হচ্ছে ডাল। এরপর হচ্ছে ব্রেথ সাউন্ড। তাহলে ব্রেথ সাউন্ড এর ক্ষেত্রে ডিমিনিশ থাকবে। লাং কলাপসের ক্ষেত্রে ট্রিয়াকিয়ার ডেভিয়েশন হবে সেম সাইডে। নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা পারকাশন পাবো হচ্ছে রেজোনেন্ট, আর অস্কালটেশন করলে ব্রেথ সাউন্ড থাকবে অ্যাবসেন্ট। ট্রিয়াকিয়াটা শিফটেড হবে হচ্ছে অপোজিট সাইডে। আর যে টেনশন নিউমোথরাক্স ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন এগুলো পাইতে পারি। প্লুরাল এফিউশনের ক্ষেত্রে ট্রিয়াকিয়া এন্ড অ্যাপেক্স ব্রিড শিফট থাকবে হচ্ছে অপোজিট সাইডে। পারকাশন করলে আমরা পাবো স্টোনি ডাল, আর অস্কালটেশন করলে আমরা পাবো হচ্ছে
ডেথ সাউন্ড অ্যাবসেন্ট, ভোকাল রেজোনেন্সটা ডিমিনিশ থাকবে। তাহলে আমাদের পরীক্ষার জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নিউমোনিয়া বা কনসলিডেশন, দেন হচ্ছে কলাপস, একটা হচ্ছে ইফিউশন। তাহলে আমরা যখন রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করি তাহলে তখন কি কি এক্সামিন করি? ইন্সপেকশন, পালপেশন এন্ড অস্কালটেশন। এর মধ্যে ইন্সপেকশন সবগুলো মোটামুটি সেম থাকে, সবগুলোতে ট্যাকিপনিয়া থাকে, চেস্ট মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে ইউজুয়ালি ইউনিল্যাটারালি। এরপর হচ্ছে পেশেন্টের সাইনোসিস থাকতে পারে। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা যেগুলো দিয়ে আলাদা করতে পারি। একটা হচ্ছে ট্রিয়াকিয়াল পজিশন, তারপর হচ্ছে পারকাশন নোট, তারপর হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেথ সাউন্ড, একটা হচ্ছে ভোকাল রেজোনেন্স। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ফার্স্ট হচ্ছে কনসলিডেশন, তারপর হচ্ছে প্রলাপস, তারপর হচ্ছে ইফিউশন, আর একটা হচ্ছে নিউমোথোরাক্স। তাহলে কনসলিডেশনের ক্ষেত্রে ইউজুয়ালি তেমন কোনো ট্রিয়াকাল পজিশন তেমন কোনো চেঞ্জ হয় না। কোলাপসের ক্ষেত্রে কি হবে? যদি লাংসের ছবিটা খারাপ হয়ে গেছে, তাহলে এটা ধরলাম আমাদের রাইট লাংস, এটা হচ্ছে লেফট লাং, লাংসের মতো চেয়ারা হয় নাই। তাহলে এখানে যদি কোনো একটা এয়ারের অবস্ট্রাকশন হয়ে যায়, লাংসে কোনো একটা লোব বা কোনো একটা পার্ট যদি কলাপস হয়ে যায়, তাহলে এই জায়গাতে কি হবে? কোনো এয়ার এন্ট্রি হবে না। এয়ার এন্ট্রি যদি না হয় তাহলে জায়গাটা শ্রিঙ্কেজ হয়ে যাবে, এখানে ভলিউমটা কমে যাবে। এর ফলে কি হবে? এই সাইডে একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে। যখন এখানে নেগেটিভ প্রেশার তৈরি হবে তখন কি করবে? ট্রিয়াকিয়াকে সেম সাইডের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এই ক্ষেত্রে ট্রিয়াকিয়াটা পজিশন যে সাইডে কলাপস আছে সেই সাইডে শিফটেড হয়ে যাবে। তার মানে ট্রিয়াকিয়াটা শিফট হবে কোন দিকে? টু দ্য সাইড অফ লেশন। তাহলে কোলাপসের ক্ষেত্রে ট্রিয়াকিয়া শিফট হবে সেম সাইডে। এখন যদি এখানে কোনো একটা ইফিউশন হয়, তাহলে ইফিউশন হবে কোথায়? প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড জমা হবে। প্লুরাল ক্যাভিটি যদি ফ্লুইড জমা হয়, তাহলে এখানে যখন ফ্লুইডটা বেশি জমা হবে সে তখন কি করবে? এই লাংসটাকে অপোজিট সাইডের দিকে প্রেশারাইজ করবে। এক্ষেত্রে তখন কি হবে? লাংসটা যেহেতু অপোজিট সাইডে প্রেশারাইজ করতেছে, ট্রিয়াকিয়াটা অপোজিট সাইডে ডিভিশন হয়ে যাবে। তাহলে রাইট সাইডে যদি প্লুরাল ডিভিশন হয় তাহলে ট্রিয়াকিয়াটা তখন পজিশন থাকবে লেফটের দিকে চলে আসবে তখন। তার মানে প্লুরাল ডিভিশনের ক্ষেত্রে আমাদের ট্রিয়াকিয়াল ডিভিশন হবে অপোজিট সাইডে। ইফিউশন এবং পারকাশন, এই নিউমোথোরাক্স দুইটা ক্ষেত্রে একই। ইফিউশনের ক্ষেত্রে পানি জমা হচ্ছিল বা ফ্লুইড জমা হচ্ছিল, আর নিউমোথোরাক্সের ক্ষেত্রে এয়ার জমা হবে। তাহলে প্লুরাল ক্যাভিটিতে যদি এয়ার জমা হয় তাহলে সেই ক্ষেত্রে লাংসটাকে পুশ করে অপোজিট সাইডের দিকে ঠেলে দিবে। এর ফলে কি হবে? ট্রিয়াকিয়াটা অপোজিটের দিকে শিফটেড থাকবে। তাহলে এই ক্ষেত্রেও সেম। তাহলে ট্রিয়াকিয়াল পজিশন দেখে আমরা ডায়াগনোস সম্পর্কে একটা আইডিয়া পাইতে পারি। তাহলে কনসলিডেশন ইউজুয়ালি কোনো চেঞ্জ হবে না, কলাপসের দিকে, সরি কলাপস আছে সেম সাইড ডিভিশন হবে,
ইফিউশন এবং নিউমোথোরাক্সে অপোজিট সাইডে ডেভিয়েশন হবে। এবার আসি পারকাশন। তাহলে আমাদের নর্মালি যে পারকাশন নোট থাকে এটা থাকে হচ্ছে রেজোনেন্স। তাহলে এর উপর আমরা যদি পারকাস করি এখানে আমরা পাই রেজোনেন্ট সাউন্ড। এটা হচ্ছে ডিউ টু এয়ার। তাহলে এয়ার যত বেশি হবে রেজোনেন্স তত বাড়বে। তাহলে নিউমোথরাক্সের ক্ষেত্রে যেহেতু বেশি বেশি এয়ার ট্র্যাপ হচ্ছে বা বেশি এয়ার জমা হচ্ছে, তাহলে এখানে আমরা কি পাবো পারকাশন করলে হাইপার রেজোনেন্ট। আর এয়ারের বদলে অন্য কোনো কিছু যদি এখানে অ্যাকুমুলেশন হয়, সেটা হতে পারে ফ্লুইড, হতে পারে কোনো এক্সুডেশন, অথবা যদি হয় কোনো কনসোলিডেশন, তাহলে সব ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ডাল পারকাশন। তাহলে এখানে আমাদের পারকাশন থাকবে ডাল, এখানে থাকবে ডাল, ইফিউশনের ক্ষেত্রে থাকবে ডাল। তাহলে পারকাশন শুধু চেঞ্জ হচ্ছে নিউমোথরাক্স, যেখানে আমরা হাইপার রেজোনেন্স পাচ্ছি ডিউ টু এক্সট্রা এয়ার। এখন আসি ব্রেথ সাউন্ড। তাহলে আমাদের সাউন্ড ট্রান্সমিশন যেটা, সাউন্ড ট্রান্সমিশন এটা সব থেকে ভালো হয় সলিড মিডিয়াতে। লাংস থেকে, লাংসের নর্মাল টিস্যুটা যখন কোনো সলিড কোনো কিছু রিপ্লেসড হবে তখন সাউন্ড ট্রান্সমিশনটা বেশি হবে। আর যখন লেন্স ডেন্স কোনো কিছু রিপ্লেসড হবে যেমন এয়ার বা ফ্লুইড, তাহলে এগুলো ডেন্সিটি হচ্ছে সলিড থেকে কম। তাহলে এই ক্ষেত্রে কি হবে সাউন্ড ট্রান্সমিশনটা কম হবে। ব্রেথ সাউন্ডটা তখন আমরা ডিমিনিশড পাবো, অথবা বেশি সিভিয়ার হলে সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট পাবো। তাহলে কনসোলিডেশনের ক্ষেত্রে আমাদের ব্রেথ সাউন্ড বেশি হবে। এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। আর কলাপসের ক্ষেত্রে ডিপেন্ড করে এটা পেটেন্ট আছে নাকি হচ্ছে অবস্ট্রাকশনটা বেশি আছে। আর ইনফিউশনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ডিমিনিশড বা অ্যাবসেন্ট। নিউমোথোরাক্সের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে। ভোকাল রেজোনেন্স একই রকম ফাইন্ডিংস পাওয়া যাবে। কনসোলিডেশনের ক্ষেত্রে ভোকাল রেজোনেন্স বাড়বে, ইনফিউশনের ক্ষেত্রে এবং নিউমোথোরাক্সের ক্ষেত্রে ডিমিনিশড হবে। তাহলে এই ফাইন্ডিংস গুলা এখানে হচ্ছে ইন শর্ট করে দেওয়া আছে। আর দুইটা বাদ পড়ছে যেটা কন্ডিশন, একটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস আর একটা হচ্ছে ব্রঙ্কেকটেসিস। তাহলে পালমোনারি ফাইব্রোসিস আমরা ক্র্যাকলস পাবো হচ্ছে ইন্সপাইরেটরি ফাইন ক্র্যাকলস, আর ব্রঙ্কেকটেসিস খাবো হচ্ছে কোর্স ক্র্যাকলস। পালমোনারি ফাইব্রোসিস যে ক্র্যাকলস পাওয়া যাবে এটা হচ্ছে নট অল্টারড উইথ কাপ। তাহলে এখানে কাপের সাথে কোনো চেঞ্জ হবে না। আর ব্রঙ্কেকটেসিসের যে ক্র্যাকলস পাবো এটা হচ্ছে অল্টারড উইথ কাপ। তাহলে এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য এবং ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। তাহলে এই কথাগুলো শর্টকাট এখানে বলা আছে। তাহলে নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের ইউজুয়ালি ক্লাসিক্যাল সিনারিও থাকে কেমন, পেশেন্টের ফিভার এবং কাপ থাকবে, পারকাশন ডাল থাকবে, সাথে ব্রঙ্কাল ব্রেথ সাউন্ড থাকবে। আর যদি কোনো পেশেন্ট আমাদের ব্রেথ সাউন্ড ডিমিনিশড পাই বা অ্যাবসেন্ট পাই সেক্ষেত্রে আমাদের ইউজুয়াল ডিফারেন্সিয়াল থাকে তিনটা, একটা হচ্ছে ইফিউশন, কলাপস আর নিউমোথোরাক্স। এর মধ্যে ইফিউশন এবং কলাপসে আমরা পারকাশন পাবো ডাল, সেক্ষেত্রে আমরা ট্রিয়াকিয়াল পজিশন দেখবো। ইফিউশনের ক্ষেত্রে ট্রিয়াকিয়াল পজিশন থাকবে ডেভিয়েটেড টু অপোজিট সাইড, কলাপসের ক্ষেত্রে ডেভিয়েটেড টু সেম সাইড, মানে যে সাইডে লেশন আছে সেম সাইডে। নিউমোথোরাক্সের ক্ষেত্রে ট্রিয়াকিয়ালের অপোজিট সাইডে ডেভিয়েশন থাকে ইন কেস অফ টেনশন নিউমোথোরাক্স। আর এই ক্ষেত্রে আমরা পারকাশনটা হবো রেজোনেন্ট বা হাইপার রেজোনেন্ট। তাহলে পারকাশন নোট, অসকালটেশন ফাইন্ডিংস এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য লাগবে। এরপর অ্যানাটমি ফিজিওলজিতে কিছু ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন হয় বাই ডাউনওয়ার্ড কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম। ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই আসে ফ্রেনিক নার্ভের মাধ্যমে, যেটা রুট ভ্যালু হচ্ছে C3 টু C5। এই ক্ষেত্রে অন্যান্য যে চেঞ্জ গুলো হয় সেটা হচ্ছে আপওয়ার্ড
আউটওয়ার্ড মুভমেন্ট অফ রিবস, মানে রিবস গুলো উপরের দিকে উঠবে এবং সাইডে মুভ করবে। এর ফলে কি হবে, আমাদের যে থোরাসিক ক্যাভিটি আছে এটা এক্সপ্যান্ড করবে। আর এই কাজটা হয় কিসের মাধ্যমে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের মাধ্যমে। তাহলে এগুলো পরীক্ষায় আসে যে ইন্সপিরেশনের সময় কি কি চেঞ্জ হয়। আর এক্সপ্রেশনটা মেইনলি হয় প্যাসিভলি। তাহলে ইন্সপিরেশন হচ্ছে অ্যাক্টিভ আর এক্সপ্রেশন হচ্ছে প্যাসিভ বাই ইলাস্টিক রিকয়েল অফ দ্য লাং। এর পাশে এসএনএস, এটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ ইউনিট অফ লাং। জাস্ট একটু জানলে হবে এখান থেকে। এরপরে লাংস এখানে দুই ধরনের সেল পাওয়া যায়, একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট আর একটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। এর মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। এটা কি করে, সালফেক্ট্যান্ট প্রডিউস করে। সালফেক্ট্যান্টের রোল কি, এটা হচ্ছে সারফেস টেনশন কমায় এবং হচ্ছে অ্যালভিওলার যে কোলাপসের টেন্ডেন্সি এটা প্রিভেন্ট করে। টাইপ 2 নিউমোসাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি কোনো লাং ইনজুরি হয় তাহলে এখান থেকে টাইপ 1 নিউমোসাইট তৈরি করতে পারে। তাহলে টাইপ 2 নিউমোসাইটের ফাংশনটা অনেক সময় পরীক্ষায় আসে। এবার সে লাং মেকানিক্স, তাহলে এখান থেকে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ইলাস্টিন ফাইবার্স অ্যালো লাং টু বি ইজিলি ডিস্টেন্ডেড, but collagen fibers cause increasing stiffness as full inflation is approached so that maximum inspirative volume is limited by the lung rather than chest wall. তাহলে আমরা যখন ইন্সপাইরেশন নিই বা এয়ার ইনহেলেশন করি তখন কি আমাদের লাংস গুলো এক্সপ্যান্ড করে। এই যে লাংস গুলো ইজিলি এক্সপ্যান্ড করতেছে বা ডিস্টেন্স হইতেছে, এটাতে হেল্প করে ইলাস্টিন ফাইবার। আর লাংসটা একটা লেভেলে যাওয়ার পরে এই ডিস্টেনশনটা হার্ট হয় বা এটাকে লিমিটেশন করে, সেটা হচ্ছে কোলাজেন ফাইবার্স। লাংসে যদি কোলাজেন ফাইবার্স গুলো বেশি হয় বা লাংস যদি বেশি বেশি স্টিফ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, লাংস গুলো প্রপারলি এক্সপান্ড করতে পারবে না। এর পাশে ইলাস্টিন ফাইবার্স ইন অ্যালভিওলার ওয়ালস মেইনটেইন স্মল এয়ারওয়ে পেটেন্সি বাই রেডিয়াল ট্রাকশন অফ এয়ারওয়ে ওয়াল। এটা হচ্ছে ছবি দেখলে একটু ভালো বোঝা যাবে। এই যে এখানে যে ইলাস্টিন ফাইবার্স গুলো আছে এটা হচ্ছে রেডিয়ালি থাকে এবং এটা ট্রাকশন করার মাধ্যমে যে স্মল এয়ারওয়েজ গুলো আছে এগুলো পেটেন্সি মেইনটেইন করে। তাহলে এক্সপাইরেশনের সময় যখন লাংসটা কম্প্রেস করে তখন যদি ইলাস্টিন ফাইবারগুলো না থাকতো তাহলে লাংস গুলো কলাপস করে যেত, এয়ারওয়েজ গুলা। তাহলে ইলাস্টিন ফাইবার গুলো ইম্পর্টেন্ট হচ্ছে স্মল এয়ারওয়ে পেটেন্সি মেইনটেইন করার জন্য। যদি কোনো পেশেন্টের ইলাস্টিন ফাইবার গুলো ড্যামেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে, এই এয়ারওয়ে পেটেন্সিটা মেইনটেইন করতে পারবে না, এয়ারওয়ে গুলো কলাপস করে যাবে। এটাও পরে লাগবে আমাদের। এরপর সেই অ্যালভিওলার ভেন্টিলেশন, তাহলে এটা হচ্ছে একবার পরীক্ষায় আসছিল। এটা একটা ইকুয়েশন আছে, সেটা আছে টাইডাল ভলিউম থেকে ডেড স্পেসটা বিয়োগ করতে হবে, এর সাথে রেসপিরেটরি রেটটা গুণ করতে হবে। তাহলে একবারই পরীক্ষায় আসছে এসবি হিসেবে জুলাই 23-এ অ্যালভিওলার ভেন্টিলেশন খুব সম্ভবত এই ইকুয়েশনটা আসছিল অথবা কোনো একটা ভ্যালু দেওয়া ছিল, টাইডাল ভলিউমের ভ্যালু, ডেড স্পেস কতটুকু আছে, রেসপিরেটরি রেট কতটুকু আছে, অ্যালভিওলার ভেন্টিলেশন কত জানতে চাওয়া হয়েছিল। তাহলে এইটা একটু মুখস্থ করে নেবেন। এর পাশে কন্ট্রোল অফ ব্রিদিং, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যে রেসপিরেটরি সাইকেল থাকে এই রেসপিরেটরি সাইকেল অরিজিনটা হয় কোথায়, পোস্টেরিয়র মেডুলা অবলঙ্গটা। আর আমাদের রেসপিরেশন যে কন্ট্রোল, এই রেসপিরেশন কন্ট্রোল হয় দুই ধরনের কেমোরিসেপ্টর দ্বারা, একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর আর একটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর। সেন্ট্রাল কেমোরিসেপ্টর থাকে কোথায়, ভেন্ট্রোল্যাটারাল মেডুলাতে। এটা সেন্সিটিভ হচ্ছে দুইটা জিনিসের প্রতি, একটা হচ্ছে সিএসএফ পিএইচ আর একটা হচ্ছে আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড। মেইনলি এটা আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের উপরে ডিপেন্ড করে। আর পেরিফেরাল যে কেমোরিসেপ্টর গুলো আছে এর মধ্যে আছে ক্যারোটিড বডি আর একটা হচ্ছে অ্যাওরটিক বডিস। এগুলো ডিপেন্ড করে হচ্ছে হাইপোক্সেমিয়া বা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের উপরে। তাহলে এটাই ইম্পর্টেন্ট, সেন্ট্রাল কেমোরিসেপ্টর ডিপেন্ড করতেছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের উপরে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন বাড়ে তখন সেন্ট্রাল কেমোরিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়, আর পেরিফেরাল কেমোরিসেপ্টর গুলো স্টিমুলেট হবে যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যাবে।
তার মানে একটা ডিপেন্ড করে হাইপার ক্যাপনের উপরে আর একটা ডিপেন্ড করে হাইপোক্সেমের উপরে। এই পথে দুইটা বক্স হচ্ছে ডেভিডসনের নাই, দুইটা বক্স নেওয়া হয়েছে নেট থেকে, চ্যাট জিপিটি থেকে নেওয়া হয়েছে আসলে। তাহলে আমাদের রেসপিরেটরি যে কন্ট্রোলটা এখানে দুইটা এরিয়াতে আছে। একটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, যেটা ডেভিডসনে বলা হয়েছে যে পোস্টেরিয়র মেডুলা অবলঙ্গটা। এর মেইন কাজ হচ্ছে রেসপিরেটরি রিদমটা জেনারেট করা। কারণ আমরা যে রেসপিরেশন নিচ্ছি এটা জেনারেট করা হচ্ছে মেডুলাতে যে সেন্টারটা আছে। আর পন্সে যে সেন্টার থাকে এটার কাজ হচ্ছে রিদমটাকে মডুলেট করা আর হচ্ছে স্মুথনেস অফ রেসপিরেশন মেনটেন করা। তাহলে আমাদের যে রেসপিরেশন ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে চলে স্মুথলি, এটা মেনটেন করতেছে কে? পন্স। তাহলে অ্যাবনর্মাল যে রেসপিরেটরি কিছু প্যাটার্ন আছে, কাইনস্ট্রং ব্রিদিং আছে, অ্যাপনিয়া, হাইপোপনিয়া, যেগুলো ফিচারগুলো আছে, তাহলে এগুলা সমস্যা হবে কখন? যখন পঞ্চের সমস্যা হবে তখন এই ধরনের আমরা এই স্মুথনেস অফ রেসপিরেশন এটা হ্যাম্পার হবে। মেডুলা অবলঙ্গের যে রেসপিরেটরি সেন্টার আছে যেটা আমাদের রেসপিরেটরি রিদমটা জেনারেট করতেছে, এটার মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডরসাল গ্রুপ আর একটা হচ্ছে ভেন্ট্রাল গ্রুপ। ডরসাল গ্রুপটা কাজ কি করে? এটা হচ্ছে ইন্সপিরেশনকে কন্ট্রোল করে। আর ভেন্ট্রাল গ্রুপটা কাজ করে ডিউরিং ফোর্স ব্রিদিং, এক্সাম্পল হচ্ছে এক্সারসাইজ। তাহলে আমাদের নর্মাল যে ইন্সপিরেশন এটা কন্ট্রোল করতেছে ডরসাল গ্রুপ, আর যখন এক্সারসাইজ বা স্ট্রেসফুল কন্ডিশন, ব্যাকউড কন্ডিশন, যখন ফোর্সফুল ব্রিদিং হয় তখন কাজ করে ভেন্ট্রাল গ্রুপ। পঞ্চের মধ্যে আবার যে সেন্টার গুলো আছে এটা আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপার পঞ্চে থাকে যেটাকে বলে নিউমোট্যাক্সিক সেন্টার, আর লোয়ার পঞ্চে থাকে অ্যাপনিউস্টিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ হচ্ছে ইন্সপিরেশনকে ইনহিবিট করা এবং ব্রিদিংকে শর্টেন করা। আর অ্যাপনিউস্টিক সেন্টার কি করে? ইন্সপিরেশনকে স্টিমুলেট করে, ফলে প্রলং ব্রিদিং হবে। তাহলে প্রত্যেকটা সেন্টারের কাজ আলাদা আলাদাভাবে মনে রাখা লাগবে, এটা এর আগে পরীক্ষা আসছে। আর কেমো রিসেপ্টর যেগুলো আছে এটা তো আমরা বললাম, সেন্ট্রাল কেমো রিসেপ্টর তো থাকে হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল মেডুলাতে, পেরিফেরাল কেমোরিসেপ্টর থেকে ক্যারোটিড বডি এন্ড অ্যাওর্টিক বডিতে। সেন্ট্রাল কেমোরিসেপ্টর মোস্ট সেন্সিটিভ টু ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড, আর পেরিফেরাল কেমোরিসেপ্টর সেন্সিটিভ টু ডিক্রিজড অক্সিজেন। সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা হচ্ছে প্রাইমারি ড্রাইভার অফ ব্রিদিং। তার মানে আমাদের নর্মাল যে ব্রিদিং যে প্যাটার্ন আছে এটা একটা কমপ্লেক্স ফিজিওলজি আছে। এখানে যখন পাশের সব কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন এই সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা স্টিমুলেট হয় এবং আমাদের যে ব্রিদিং প্যাটার্ন এটা সে মেনটেন করে মেইনলি। আর পেরিফেরাল কেমোরিসেপ্টরটা স্টিমুলেট করে ব্রিদিংকে ডিউরিং হাইপোক্সিয়া। তার মানে এটা অক্সিজেনের উপর সেন্সিটিভ। এটা সিগনিফিকেন্ট কি? কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মোস্ট পোটেন্ট ড্রাইভার অফ ভেন্টিলেশন আন্ডার নর্মাল কন্ডিশন। তাহলে নর্মাল পার্সনদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে রেসপিরেটরি ড্রাইভটা ইনিশিয়েট করে। ইন ক্রনিক হাইপারক্যাপনিয়া ইন কেস অফ সিওপিডি দি বডি রিলাইজ মোর অন হাইপোক্সিক ড্রাইভ। তাহলে যেসব পেশেন্টের পারসিস্টেন্ট হাইপারক্যাপনিয়া থাকে, তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলার বিশেষ করে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে যখন কার্বন ডাইঅক্সাইডটা পারসিস্টেন্টলি বেশি থাকে তখন এই যে রেসপিরেটরি ড্রাইভ নর্মাল পার্সনের ক্ষেত্রে যেটা ছিল হাই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, মানে কার্বন ডাইঅক্সাইড বাড়লে স্টিমুলেশন হইতো, এই ড্রাইভটা নষ্ট হয়ে যায়। এবং এরা তখন ডিপেন্ড করে কিসের উপরে? হাইপোক্সিয়ার উপরে। তাহলে কোন একটা সিওপিডি পেশেন্ট সে যদি হাইপার ক্যাপনিক অবস্থায় আসে এবং তাকে যদি হাই ফুল অক্সিজেন দেওয়া হয় তাহলে এই হাইপোক্সিক ড্রাইভটা তখন লস হয়ে যায়। এই কারণে আমরা সিওপিডি পেশেন্ট গুলোকে ইউজুয়ালি হাই ফ্লো অক্সিজেন দেওয়া অ্যাভয়েড করি। এটা আবার সিওপিডি ম্যানেজমেন্টের মধ্যে আসবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি ড্রাইভার অফ ব্রিদিং। এবার ভেন্টিলেশন, পারফিউশন, মেসিং এন্ড পালমোনারি সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশন সিস্টেমিক সার্কুলেশন থেকে কিছুটা ডিফারেন্ট। এখানে কয়েকটা ইনফরমেশন জানা লাগবে। একটা হচ্ছে হাইপোক্সিক কন্ডিশনে পালমোনারি আর্টেরিয়াল গুলো কনস্ট্রিকশন করে। ইউজুয়ালি সিস্টেম সার্কুলেশনকে হাইপোক্সিয়া হলে ভেসেলগুলো ডাইলেট করে, কিন্তু পালমোনারি সার্কুলেশনের ক্ষেত্রে কনস্ট্রিকশন করে। আর পালমোনারি সার্কুলেশন হচ্ছে এখানে লো প্রেশার থাকে, প্রেশার হচ্ছে 24/9 মিলিমিটার মার্কারি। তাহলে দুইটা ইনফরমেশন জানলে এখান থেকে হবে। এরপর হচ্ছে লাং ডিফেন্স সিস্টেম। তাহলে আমরা যখন এয়ার ইনহেলেশন করি, মানে এয়ারে বিভিন্ন ধরনের পার্টিকেলস থাকে, টক্সিন থাকে, বিভিন্ন ধরনের ইনফেক্টিভ অর্গানিজম থাকে, এখান থেকে আমাদের যে এয়ারটা প্রোটেকশন পাইতেছে, এখানে সেই ডিফেন্স মেকানিজম গুলো সম্পর্কে বলা হয়েছে।
তাহলে আপার এয়ারওয়েতে ডিফেন্স সিস্টেমের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে নেজাল হেয়ার এবং কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম। আর লোয়ার এয়ারওয়ে ডিফেন্সের মধ্যে থাকে হচ্ছে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে এয়ারওয়ে সিক্রেশন। এই দুটো হচ্ছে মেইনলি। এখন যেসব যারা স্মোকিং করে বা স্মোকার তাদের ক্ষেত্রে সমস্যা কি হয়? স্মোকিং হচ্ছে মিউকাস সিক্রেশনকে স্টিমুলেট করে আর মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সকে ইনহিবিট করে। তার মানে পেশেন্টগুলোর ক্ষেত্রে মিউকাসটা বেশি বেশি অ্যাকুমুলেশন হয় এবং এদেরকে তখন কাফ বেশি বেশি হয়। আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে মিউকোসিলিয়ারি ট্রান্সপোর্টের ডিফেক্টিভ থাকে এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে রিপিটেড সাইনোপালমোনারি ইনফেকশন হয় এবং ব্রঙ্কাইটিস ডেভেলপ করে। কি কন্ডিশন? সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া এন্ড ইয়ং সিনড্রোম। তাহলে এগুলো হচ্ছে ব্রঙ্কাইটিসের কজ এবং এখানে মেকানিজম হচ্ছে কি ডিউ টু ডিফেক্টিভ মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। এয়ারের সিক্রেশনের মধ্যে আমাদের কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর থাকে। এর মধ্যে আছে অ্যান্টিবায়োক্লোবিয়াল পেপটাইড যেমন ডিফেন্সিনস, তারপর হচ্ছে লাইসোজাইম, এরপর ইমিউনোগ্লোবুলিন এ, অ্যান্টিপ্রোটিনেজ, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার জন্য সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। তাহলে আমাদের বডির যে কোনো সিক্রেশনে মেইনলি যে ইমিউনোগ্লোবুলিন থাকে সেটা হচ্ছে আইজিএ। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে রেসপিরেটরি সিক্রেশনে কোন ইমিউনোগ্লোবুলিনটা বেশি থাকে বা কোনটা বেশি ইম্পর্টেন্ট। ইউজুয়ালি বডির যে কোনো সিক্রেশনে আইজিএটা বেশি থাকে এবং এটা বেশি ইম্পর্টেন্ট। এরপর এখানে একটা এনজাইম থাকে আলফা 1 অ্যান্টিট্রিপসিন। আলফা 1 অ্যান্টিট্রিপসিনের কাজ কি? এটা হচ্ছে নিউট্রোফিল ইলাস্টেসকে ইনহিবিট করে। তাহলে আলফা 1 অ্যান্টিট্রিপসিনের কাজ হচ্ছে টু ইনহিবিট ইলাস্টেস। ইলাস্টেস এনজাইমের কাজ কি? ইলাস্টিনকে ডিগ্রেড করা বা ইলাস্টিনকে ভেঙে ফেলা। তাহলে কোনো পেশেন্টের যদি আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে সমস্যা কি হবে? তার ক্ষেত্রে ইলাস্টেজ এনজাইমের অ্যাক্টিভিটিটা বেশি হবে। ইলাস্টেজ এনজাইম যদি অ্যাক্টিভিটি বেশি হয় তাহলে সমস্যা কি হবে? তাদের ক্ষেত্রে যে ইলাস্টিন ফাইবার গুলো আছে এই ফাইবার গুলো বেশি বেশি ডিগ্রেডেশন হবে। ইলাস্টিন ফাইবার কি কাজ করতেছিল? আমরা একটু আগে পড়ছিলাম যে ইলাস্টিন ফাইবার গুলো লাংয়ের যে স্মল এয়ারওয়ে আছে এগুলো প্যাটেন্সি মেনটেন করে। তাহলে এই পেশেন্টগুলো যদি ইলাস্টিন ফাইবার গুলোর বেশি বেশি ড্যামেজ হয় তাহলে কি হবে? স্মল এয়ারওয়ে যে প্যাটেন্সি গুলো প্যাটেন্সি মেনটেন করতে পারবে না, ফলে এয়ারওয়ে গুলো কলাপস করবে, এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ডেভেলপ করতে হবে পেশেন্টের। এবং যাদের ক্ষেত্রে সিভিয়ার ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে প্রিম্যাচিউর এমফাইসেমা ডেভেলপ করতে পারে। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি এটা পরে আমরা ডিসকাস করব। এর পাশে কিছু ইনভেস্টিগেশনস সম্পর্কে বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান করলে আমরা লাংসের প্যারেনকাইমা, মিডিয়াস্টাইনাম, পুলুলা, বোন স্ট্রাকচার এগুলো সম্পর্কে ডিটেলস ইমেজ পাই। এবং সিটি স্ক্যান আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লাং ক্যান্সারের ক্ষেত্রে। তাহলে আমরা যদি কোনো লাং ক্যান্সার সাসপেক্টেড করি তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস এবং স্টেজিং দুইটা ক্ষেত্রে সিটি স্ক্যান ইম্পর্টেন্ট। এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসছে লাং ক্যান্সার ক্ষেত্রে ইনভেস্টিগেশন চয়েস কি। এরপর সে এইচআর সিটি। তাহলে এটা হচ্ছে সিটি স্ক্যানের মতোই, জাস্ট স্লাইস গুলো একটু থিন স্লাইস থাকে এবং আরো ডিটেলস লাং স্ট্রাকচার বোঝা যায়। এইচএসসিটি আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ ডায়াগনোসিস ক্ষেত্রে। তাহলে ডিপিএলডি ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস থাকে হচ্ছে এইচএসসিটি। এছাড়া এয়ারওয়ে থিকেনিং, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা এগুলোর ক্ষেত্রে আমরা এইচএসসিটি করতে পারি। সিটি পালমোনারি এনজিওগ্রাম। তাহলে পালমোনারি থ্রোম্বোএমবোলিজমের ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাম। এর পাশে পেট স্ক্যান বা পেট সিটি স্ক্যান, যেখানে আমরা পেট স্ক্যান এবং সিটি স্ক্যান একসাথে করতে পারি। পেট স্ক্যান থেকে আমাদের জানা লাগবে হচ্ছে এখানে আমরা কি ইউজ করি? ফ্লুরোডিঅক্সিগ্লুকোজ বা এফটিজি। এবং এখানে কি দেখায়? গ্লুকোজ মেটাবলিজম বাই সেল। তাহলে এখানে গ্লুকোজ মেটাবলিজম দেখে আমরা আইডিয়া করতে পারি যে এখানে হাইপার অ্যাক্টিভ সেল আছে কিনা বা ম্যালিগন্যান্ট সেল আছে কিনা। পেট স্ক্যান আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্টেজিং অফ মিডিয়েশনাল লিম্ফ নোড এন্ড ডিস্টাল মেটাস্টেটিক ডিজিজ ইন লাং ক্যান্সার।
এছাড়া পালমোনারি নোডুল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বিনাইন এবং ম্যালিগন্যান্ট প্লুরাল ডিজিজ ডিফারেন্সিয়েট করতে এবং সাইকোয়াডিসিসে এক্সট্রা পালমোনারি ডিজিজের এক্সটেনশন দেখার জন্য আমরা ইউজ করতে পারি। তো এই পরীক্ষায় এত কিছু লাগবে না, এটা জানলে হবে যেখানে আমরা কি ইউজ করি ফ্লুরোডিঅক্সিগ্লুকোজ আর দেখি হচ্ছে গ্লুকোজ মেটাবলিজম বাই সেল। এর পাশে কমন চেস্ট এক্স-রে অ্যাবনরমালিটিস, তাহলে এখানে অনেকগুলো দেওয়া আছে, সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় আমাদের বেশি যেগুলো লাগে সেটা হচ্ছে মাল্টিপল নডিউল। তাহলে সলিটারি নডুল এবং পালমোনারি মাল্টিপল নডুল এটা আলাদা একটা বক্স আছে রেসপিরেটরি প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এর পদে হয়তো পদের চ্যাপ্টারে সরি পদের পাঠে হয়তো ওটা পড়া লাগবে। এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে হচ্ছে মিলিয়ারি টিবি, ডাস্ট ইনহেলেশন, মেটাস্টিক ম্যালিগনেসি, হিল ভ্যারিসেরা নিউমোনিয়া, রিউমেটয়েড ডিজিজ, জাস্ট এটা একটু জেনে দেখেন। আর পরীক্ষায় সিঙ্গেল বেস হিসেবে যেটা আছে সেটা হচ্ছে রিং শ্যাডো, ট্রাম লাইন এন্ড টিউবুলার শ্যাডো কোথায় পাওয়া যায়। তাহলে ট্রাম লাইন সেটা আমরা পাই হচ্ছে ব্রঙ্কিয়েক্টেসিসে। আমরা যখন আবার ব্রঙ্কিয়েক্টেসিস পড়বো তখন আবার ব্রঙ্কিয়েক্টেসিস এক্স-রে ফাইন্ডিং, সিটি ফাইন্ডিং এগুলো একটু লাগবে। এর পাশে ক্যাভিটা রিলেশন, তাহলে ক্যাভিটা রিলেশন আমাদের ক্লিনিক্যালেও ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোথায় পাইতে পারি, একটা হচ্ছে ক্যান্সার, লাং ক্যান্সার পাইতে পারি। ইউজুয়ালি স্কোমাস সেল লাং কার্সিনোমা যেগুলো এগুলো ক্যাভিটেশন বেশি করে। এছাড়া লাং অ্যাবসেস, পালমোনারি ইনফেকশন এগুলোতে ক্যাভিটেশন হতে পারে। আর পরীক্ষার জন্য আলাদা করে যে মার্ক করা আছে নিউমোনিয়া বা কনসলিডেশন বা লাং ইনফেকশন কোনটা কোনটা ক্যাভিটেশন করে, তাহলে একটা হচ্ছে স্টেফাইলোকক্কাস আর একটা হচ্ছে ক্লেপসিয়ালা, এই দুইটা হচ্ছে ক্যাভিটারি লাং লেশন করতে পারে। এর মধ্যে স্টেফাইলোকক্কাস বেশি হয় কাদের, আগে ক্লাস আমরা ডিসকাস করছি আইভি ড্রাগ ইউজার, আইভি ড্রাগ ইউজার যারা তাদের ক্ষেত্রে স্টেফাইলোকক্কাস ইনফেকশন বেশি হয়। আর ক্লেপসিয়ালা ইউজুয়ালি হয় অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। আর একটা হচ্ছে ভাস্কুলাইটিস এর মধ্যে জিপিএ, গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, এটা ক্যাভিটারি লেশন করতে পারে। তাহলে পরীক্ষায় ইউজুয়ালি সিঙ্গেল বেস্ট আসে এই তিনটাই, একটা হচ্ছে কমার্শিয়াল লাং কার্সিনোমা, দেন হচ্ছে স্টেফিলোকক্কাস এন্ড ক্লেপসিয়ালা নিউমোনিয়া, আর হচ্ছে জিপিএ। এর বেশি রেটিকুলার নোডুলার শেডিং এটা পাওয়া যায় ডিপিএলডি ক্ষেত্রে। এরপরে ইনক্রিজ ট্রান্সলুসেন্সি এটা পাওয়া যায় বুলা নিউমোথোরাক্স এন্ড অলিগেমিক লাং ফিল্ডে। তাহলে নিউমোথোরাক্সের সিনারিতে অনেক সময় এক্সেপ্যান্ডিস দিতে পারে। এরপর আসি হাইলার অ্যাবনর্মালিটিস, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডে খুব বেশি কাজে লাগে। আর যে জিনিসগুলো ওয়ার্ডে বেশি লাগে সেই জিনিসগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট বা ইউনিল্যাটারাল হাইলার লিম্ফেডিনোপ্যাথি, আর একটা হচ্ছে বাইল্যাটারাল হাইলার লিম্ফেডিনোপ্যাথি। তাহলে টিবি এবং লিম্ফোমা দুইটার ক্ষেত্রে ইউনিল্যাটারাল হইতে পারে, বাইল্যাটারাল হইতে পারে। লাং ক্যান্সার ক্ষেত্রে ইউজুয়াল প্রেজেন্টেশন থাকে হচ্ছে ইউনিল্যাটারাল হাইলার লিম্ফেডিনোপ্যাথি। আর সার্কোডোসিস এবং সিলিকোসিস, বিশেষ স্পেশালি সার্কোডোসিস হচ্ছে ক্লাসিক্যাল ফর বাইল্যাটারাল হাইলার লিম্ফেডিনোপ্যাথি। তাহলে পরীক্ষা যদি কোনো কোশ্চেন পান যেখানে বাইল্যাটারাল হাইলার লিম্ফেডিনোপ্যাথি আছে, এটা হচ্ছে 90 to 95% ক্ষেত্রেই দেখা যাবে সাইকোডিসিসের কোনো একটা সিনারিও দেওয়া আছে। তাহলে বাইলেটারাল হাইলার লিম্ফোপ্যাথি পাইলে আমরা ইউজুয়ালি সাইকোডিসিসটা বেশি চিন্তা করি। আর ওয়ার্ডে যদি আমরা পাই বাইলেটারাল হাইলার লিম্ফোপ্যাথি তাহলে আমাদের ডিফারেনশিয়াল আসে লিম্ফোমা এবং সাইকোডিসিস দুটো বেশি আসে। তাহলে পরীক্ষার জন্য হাইলার লিম্ফোপ্যাথি, ট্রামলাইন শ্যাডো আর ক্যাভিটাইলেশন এই তিনটা হচ্ছে মাস্ট মনে রাখা লাগবে। এরপরে ব্রঙ্কোস্কোপি, থোরাকোস্কোপি এগুলো খুব একটা আসে না। থোরাকোস্কোপি এটা একটু লাগবে। থোরাকোস্কোপি এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ইভ্যালুয়েশন অফ প্লুরাল সারফেস, ক্যারেক্টারাইজেশন অফ কমপ্লেক্স প্লুরাল ডিফিউশন এন্ড আইডেন্টিফিকেশন অফ এক্সুডেট এন্ড হিউমারেস। তাহলে এটা অনেক সময় পরীক্ষা আসে যে প্লুরাল সারফেস ইভ্যালুয়েশনের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা। নেট খুব একটা দরকার নাই। ইমিউনোলজিক্যাল এন্ড সেরোলজিক্যাল টেস্ট, তাহলে এখানে আমরা একটা করতে পারি অ্যাসপারজিলাস গ্যালাক্টোম্যাননান দেখতে পারি টু ডায়াগনোস ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। এটা অনেক সময় স্যারা জিজ্ঞেস করে যে অ্যাসপারজিলোমা বা ফাঙ্গাল ইনফেকশন ডায়াগনোস করার জন্য আমরা ব্লাডে কোনো টেস্ট করতে পারি কিনা, তাহলে আমরা গ্যালাক্টোম্যাননান দেখতে পারি। আর একটা করতে পারি ইকরা টেস্ট, ইন্টারফেরন গামা রিলিজ আছে, যেটা হচ্ছে ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিস ক্ষেত্রে করা হয়। তাহলে ল্যাটেন্ট টিবি দেখার জন্য আমরা একটা করতে পারি এমটি টেস্ট, আর একটা করতে পারি ইগরা। এর পাশে মেজারমেন্ট অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন, তাহলে একটা হচ্ছে আমরা ইউজ করতে পারি পিক ফ্লোমিটার। এটা হচ্ছে সুবিধা হচ্ছে এটা আমরা বাসায় বসে ডিজিজ মনিটরিং করতে পারি বা পিক এক্সপেরি ফ্লো দেখতে পারি।
তবে এটা হচ্ছে লেস অ্যাকুরেট। মোর অ্যাকুরেট কোনটা? স্পাইরোমিটারে দেখা বা স্পাইরোমেট্রি করা, যেটা আমরা ইউজুয়ালি করে থাকি অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ দেখার জন্য। এখানে দুইটা জিনিস বারবার আসবে, সেটা হচ্ছে এপিভি 1 আর একটা হচ্ছে এফবিসি। এপিভি 1 হচ্ছে কি? ভলিউম এক্সেলড ইন ফার্স্ট সেকেন্ড। তাহলে আমরা ফিজিওলজি যখন স্পাইরোমেট্রি করতাম ল্যাবে, তখন কি করতাম? একটা ফোর্সফুল ইন্সপিরেশন নিতাম, তারপরে ফোর্সলি এয়ার এক্সপ্রেশন করতাম। এই যে ফোর্সফুল ইনহেলেশনের পরে ফোর্সফুল যে এক্সপাইরেশন, এই এক্সপাইরেশনের ফার্স্ট সেকেন্ডে যে ভলিউম অফ এয়ারটা এক্সপায়ার হয়, এটাকে বলা হয় এপিভি 1। আর টোটাল যে ভলিউমটা এক্সেল হয় আফটার ফোর্সফুল ইন্সপিরেশন, এটাকে বলা হয় ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বা এফভিসি। এই দুটো ইম্পর্টেন্ট কেন? আমরা হচ্ছে এপিভি 1 এবং এফভিসি রেশিও করি। এপিভি 1 বা এফভিসি রেশিও যদি লেস দেন 70% বা লেস দেন 0.7 হয়, এটা ইন্ডিকেট করে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বা এয়ার ফ্লো অবস্ট্রাকশন। যদি কোনো পেশেন্টের আমরা এপিভি 1 এফবিসি রেশিও লেস দেন 0.7 বা লেস দেন 70% পাই, তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে হচ্ছে স্পেরিমেট্রি করা আফটার ইনহেলেশন অফ শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট সালবুটামল। তাহলে কোন একটা পেশেন্ট আপনি এপিভি 1 বা এফবিসি রেশিও কম পাইলেন, এরপরে আমাদের দেখতে হবে যে এটা সালবুটামল দেওয়ার পরে কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে মোস্ট কমন যে দুটা, সিওপিডি এবং অ্যাজমা, এর মধ্যে অ্যাজমাতে হচ্ছে ইনহেলেশন দেওয়ার পর ইউজুয়ালি মেজর চেঞ্জ হয়, এটাকে বলা হয় রিভার্সিবিলিটি। তাহলে কোনো পেশেন্টের সালবুটামল দেওয়ার পরে যদি মোর দেন 20% অথবা এখানে এন দেওয়া আছে 200 ml এপিভি অর এফবিসি চেঞ্জ হয়, তাহলে এটা ইন্ডিকেট করে সিগনিফিকেন্ট রিভার্সিবিলিটি। তাহলে আমরা যখন স্পাইরোমেট্রি রিপোর্টগুলো দেখবো, তখন আমরা ফার্স্ট দেখবো এপিভি 1 এফবিসি রেশিও কত আছে। যদি লেস দেন 0.7 থাকে তাহলে অবস্ট্রাকটিভ, যদি মোর দেন 0.7 থাকে তাহলে সেটা নর্মাল অথবা রেস্ট্রিকটিভ। যদি অবস্ট্রাকটিভ পাই, এরপর আমরা দেখবো যে রিভার্সিবিলিটি আছে কিনা। যদি রিভার্সিবিলিটি সিগনিফিকেন্ট হয়, তাহলে এটা এজমার দিকে বেশি ইন্ডিকেট করে। তাহলে এগুলো হচ্ছে স্মল এয়ারওয়ে ন্যারোয়িং। এখন কোনো পেশেন্টের লার্জ এয়ারওয়ে ন্যারোয়িং আছে কিনা, যেটা হইতে পারে ট্র্যাকিয়াল স্টোনোসিস বা কম্প্রেশন থেকে। তাহলে লার্জ এয়ারওয়ে এবং স্মল এয়ারওয়ে ন্যারোয়িং এই দুটো আলাদা করবো কিভাবে? ফ্লো ভলিউম লুপ দেখে। তাহলে এটা অনেক পরীক্ষায় কোশ্চেন আসে যে লার্জ এয়ারওয়ে এবং স্মল এয়ারওয়ে ন্যারোয়িং ডিফারেন্সিয়েট করা যায় কিসের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে ফ্লো ভলিউম লুপ করতে হবে। ফ্লো ভলিউম লুপ ইউজুয়ালি আমাদের এফসিএস পার্ট 1 এত ইন্টারপ্রিটেশন আসে না, এমএসসি পার্ট 2 যা দিবেন তাদের ক্ষেত্রে লাগবে এগুলা। এরপর সে লাং ভলিউম, তাহলে আমরা স্পেরোমেট্রি করে লাং ভলিউম মেজার করতে পারি। অনেক সব পরীক্ষায় কোশ্চেন আসছে কোনটা মেজার করা যায় না। তাহলে রেসিডুয়াল ভলিউম ক্যান নট বি মেজার্ড। রেসিডুয়াল ভলিউম কাকে বলে? গ্যাস রিমেইনিং ইন লাংস আফটার এ ম্যাক্সিমাল এক্সপাইরেশন। তাহলে নর্মাল এক্সপ্রেশনের পরে আমরা যে ফোর্সফুল এক্সপ্রেশন করি, এই ফোর্সফুল এক্সপ্রেশন করার পরও লাংসে কিছুটা এয়ার থেকে যায়, লাস্টে যে এয়ারটা থেকে যাচ্ছে এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, এবং এটা হচ্ছে স্পাইরোমেট্রি দিয়ে মেজার করা যায় না। তাহলে এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে, স্পাইরোমেট্রি দিয়ে কোনটা মেজার করা যায় না। এরপর আছে টিএলসিও। তাহলে এটা কি ইন্ডিকেট করে? টিএলসি দেখে আমরা মেইনলি দেখি হচ্ছে যে লাং অ্যালভিওলাই থেকে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে অক্সিজেনের যে পাস করে, মানে ভেন্টিলেশন অক্সিজেন, সরি, এখানে যে ব্লাড ডোজ অক্সিজেন হইতেছে এটা কতটুকু হইতেছে, বা লাংসের যে অক্সিজেন এই অ্যালভিওলাই থেকে ক্যাপিলারি ব্লাডে যে অক্সিজেন পাস করার যে ক্যাপাসিটি এটা কতটুকু আছে। তাহলে টিএলসিও ডিপেন্ড করে কিসের কিসের উপরে? একটা হচ্ছে অ্যালভিওলার সারফেস এরিয়া। তাহলে অ্যালভিওলার সারফেস এরিয়া যত বেশি হবে, অক্সিজেন গুলো তত বেশি পাস করতে পারবে বা তত বেশি ডিফিউশন হবে। এবার হচ্ছে ক্যাপিলারি ব্লাড ভলিউম। তাহলে ব্লাড বেশি হলে টিএলসিও বাড়বে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বেশি হলে টিএলসিও বাড়বে। তাহলে সারফেস এরিয়া, ব্লাড ভলিউম এবং হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এগুলা বেশি হলে সেক্ষেত্রে এখানে অক্সিজেনটা অ্যালভিওলাই থেকে ক্যাপিলারি পালমোনারি ক্যাপিলারিতে বেশি বেশি পাস করবে এবং টিএলসিও বেশি হবে। আর যদি অ্যালভিওলাই ক্যাপিলারি মেমব্রেনের থিকনেসটা বেশি হয়, থিকনেস বেশি হলে তাহলে এখান থেকে অক্সিজেন বেশি পাস করতে পারবে না, এক্ষেত্রে টিএলসিটা আমরা কম পাবো।
তাহলে এই ৪ টা পয়েন্ট যদি মাথায় থাকে তাহলে কোন, কোন কন্ডিশনে টিএলসি বাড়বে, কোন, কোন কন্ডিশনে টিএলসি কমবে এটা বোঝা সহজ হবে। তাহলে টিএলসি বাড়বে কোথায়, কোথায়? একটা হচ্ছে অ্যাজমাতে। অ্যাজমাতে কি হয়? পালমোনারি ব্লাড ফ্লো এবং ভলিউম বাড়ে। ব্লাড ফ্লো বাড়লে কি হবে? অক্সিজেনটা বেশি, বেশি পাস করবে। এরপর হচ্ছে পালমোনারি হেমোরেজ বা পালমোনারি হেমোরেজে কি হবে? এক্সট্রা যে ব্লাড গুলো আছে যেগুলো ব্রেকডাউন হয়েছে, আরবিসি ব্রেকডাউন হয়েছে এবং হিমোগ্লোবিন রিলিজ হয়েছে, সেই হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড গুলো বাইন্ড করবে এবং এক্ষেত্রে টিএলসিটা বেশি পাওয়া যাবে। এরপর হচ্ছে পলিসাইথেমিয়া। তাহলে হিমোগ্লোবিন বাড়লে যেহেতু টিএলসিও বাড়ে, তাহলে পলিসাইথেমিয়ার ক্ষেত্রে টিএলসিও বাড়বে। লেফট টু রাইট শান্ট। লেফট টু রাইট শান্টের ক্ষেত্রে পালমোনারিতে ব্লাড সার্কুলেশন বেশি হবে। লেফট হার্ট থেকে রাইট হার্ট সাইডে সার্কুলেশন বেশি হবে, টিএলসিও বেশি পাওয়া যাবে। এরপর হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের ব্লাড ফ্লো বেশি হয়, লাংসের সার্ভিস এরিয়াটা বাড়ে, এক্ষেত্রে পালমোনারি ব্লাড ফ্লো বেশি পাওয়া যাবে। তাহলে এখানে মেইনলি মানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের প্যাসেজ, কিন্তু আমরা যখন টেস্ট করি টিএলসি টেস্ট, এটা করেছে কার্বন মনোঅক্সাইড দিয়ে। তাহলে একটা পেশেন্ট কার্বন মনোঅক্সাইড একটা স্মল অ্যামাউন্টে কার্বন মনোঅক্সাইড ইনহেলেশন করে। ইনহেলেশন করার পরে এটা দেখা হয় যে এটা অ্যালভিয়ার থেকে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে কতটুকু পাস করছে এবং হিমোগ্লোবিনের সাথে কতটুকু বাইন্ড করছে। তাহলে এটা মেইনলি কি হইতেছে? একটা থাকে হচ্ছে এখানে থাকে হচ্ছে মানে এখানে অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলাই একটা সারফেস আছে, আর এখানে মনে করেন আছে আমাদের ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলের মধ্যে গুলো আছে আরবিসি বা হিমোগ্লোবিন, আর এদিকে আছে ব্লাড ফ্লো। আর এখানে হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড। তাহলে কার্বন মনোঅক্সাইডটা এই অ্যালভিওলার সারফেসটাকে ক্রস করে এসে হিমোগ্লোবিনের সাথে কতটুকু বাইন্ড করছে এটার উপর ডিপেন্ড করে আমাদের টিএলসিও। তাহলে এই সারফেসটা যখন থিন থাকবে এবং নর্মাল সারফেস হবে, অ্যালভিওলার মেমব্রেন সারফেস অ্যালভিওলার মেমব্রেন যখন নর্মাল থাকবে, থিন থাকবে, তখন হচ্ছে কার্বন মনোঅক্সাইডের যে ডিফিউশন একটু বেশি বেশি হবে, সেক্ষেত্রে টিএলসিওটা আমরা বেশি পাবো। হিমোগ্লোবিন যদি বেশি থাকে, যেমন পালমোনারি হেমোরেজ বা পলিসাইথেমিয়া, তাহলে এই ক্ষেত্রে টিএলসিটা বেশি হবে, কার্বন মনোঅক্সাইড বেশি বেশি ব্লাড সাথে বাইন্ড সুযোগ পাবে। ব্লাড ভলিউম যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে টিএলসিটা বেশি পাবো। তাহলে ব্লাড ভলিউম বেশি থাকে হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে, সারফেস এরিয়াটা বেশি থাকে এক্সারসাইজে, আর হিমোগ্লোবিন বেশি থাকবে হচ্ছে পলিসাইথেমিয়া আর এক্সট্রা ভাস্কুলার পালমোনারি হেমোরেজ যদি হয়, পালমোনারি হেমোরেজ, তাহলে সেক্ষেত্রেও আমাদের এক্সট্রা যে হিমোগ্লোবিন থাকবে সেগুলোর সাথে কার্বন ডাইঅক্সাইডটা বেশি বাইন্ড করার সুযোগ পাবে। তাহলে এই কন্ডিশন গুলোতে আমাদের টিএলসিও বেশি হবে। এখন যদি কন্ডিশন গুলো উল্টা হয়, অ্যালভিওলার যে মেমব্রেনটা ছিল, এই মেমব্রেনটার যদি ফাইব্রোসিস বা থিকনেস বেড়ে যায়, তাহলে এটা যদি ফাইব্রোজড হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? নর্মাল যে অ্যালভিওলার মেমব্রেন ছিল সেটা ফাইব্রাস টিস্যু রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড যে ডিফিউশনটা ঠিক মতো হবে না। তাহলে পালমোনারি ফাইব্রোসিস, এখানে টিএলসিটা কম হবে। তাহলে টিএলসি কোথায় কোথায় কম পাবো? একটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, যদি পেশেন্টের ব্লাড কমে যায় বা ব্লাড যে সরি ব্লাড যে ভেসেলস আছে এটা যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে অবস্ট্রাকশন হতে কি হবে? একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম যদি হয়, তাহলে পালমোনারি এম্বোলিজম হলে এখানে সার্কুলেশন থাকবে না, কার্বন মনোক্সাইড ডিফিউশন হলে সেটা ব্লাডে বাইন্ড করতে হবে না হিমোগ্লোবিনের সাথে। এরপরে যদি হিমোগ্লোবিন কমে যায়, তাহলে অ্যানিমিয়া কন্ডিশন, অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে টিএলসি ওটা কমে যাবে। আরেকটা হচ্ছে এমফাইসেমা। তাহলে এমফাইসেমাতে কি হবে? এখানে অ্যালভিওলার যে সার্ফেসটা আছে এগুলো ডিস্ট্রাকশন হয়ে যায় এবং নর্মাল যে সার্ফেস অ্যালভিওলার মেমব্রেন এটা রিপ্লেসড হয়ে অ্যাবনর্মাল টিস্যু রিপ্লেসড হয়ে যায় এবং এই মেমব্রেন গুলো ডিস্ট্রাকশন হয়, তাহলে সেক্ষেত্রে টিএলসিটা আমরা কম পাবো।
তাহলে পালমোনারি ফাইব্রোসিস, এমফাইসেমা, পালমোনারি এম্বোলিজম এবং অ্যানিমে, এই কন্ডিশনগুলোতে আমাদের টিএলসিও কমে যাবে। তাহলে কোথায় বাড়বে আর কোথায় কমবে, মেকানিজম কি, এগুলা আলাদা করে বক্সে দেওয়া আছে, দেখে নিবেন। আর ডেভিডসনে যেগুলা আলাদা করে বলা আছে, নর্মাল বা ইনক্রিজড হবে অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, পলিসাইথেমিয়া, অ্যালভিলার হেমোরেজ, আর কমে যাবে হচ্ছে এমফাইসেমা, ফাইব্রোসিস, অ্যানিমিয়া এন্ড পালমোনারি এম্বোলিজম। তাহলে এটাও আরেকটা বক্স দেখে নিবেন। এরপর আসে হাউ টু ইন্টারপ্রিট রেসপিরেটরি ফাংশন অ্যাবনর্মালিটিস। তাহলে এটা মেইন হচ্ছে স্পাইরোমেট্রির ইন্টারপ্রিটেশন। এর মধ্যে টিএলসিওটা তো আমরা দেখলামই, যে অ্যাজমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এটা নর্মাল থাকতে পারে অথবা বাড়তে পারে। আর এমফাইসেমার ক্ষেত্রে যেহেতু এখানে অ্যালভিওলার মেমব্রেনগুলো ডিস্ট্রাকশন হয়, সো এখানে হচ্ছে যে টিএলসিটা কমে যাবে। পালমোনারি ফাইব্রোসিস, এখানে অ্যাবনর্মাল টিস্যু রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, এখানেও টিএলসিটা কমে যাবে। এখন আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এপিভি1 এবং এফবিসি রেশিও। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে আমরা যখন ফোর্সফুল ইনহেলেশন নিই, অক্সিজেন বা এয়ারটা যখন লাংসে প্রবেশ করে, এরপরে ফোর্সফুল এক্সপাইরেশন করা হয়। এই ফোর্সফুল এক্সপাইরেশনের সময় ফার্স্ট সেকেন্ডে যে এয়ারটা বের হয়ে যাবে এটা হচ্ছে এপিভি1। আর সব মিলায় যে টোটাল ভলিউমটা এক্সেল হবে এটা হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এফভিসি। এখন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে লাং ডিজিজের সমস্যা কি হয়? অবস্ট্রাকটিভ এয়ারওয়েতে যখন ফার্স্ট ইনহেলেশন হলো, হয়ে লাংগুলো এক্সপ্যান্ড করলো, এরপরে এক্সপাইরেশন করার সময় যখন এই এয়ার গুলো এক্সপায়ার করবে বা বের করার চেষ্টা করবে, তখন এই স্মল যে এয়ারওয়ে গুলো আছে, এয়ারওয়ে গুলো ন্যারো হয় এবং অবস্ট্রাকশন হয়, ফলে কি হয়, এয়ার গুলো এক্সেল করতে পারে না। এবং এটা সবচেয়ে বেশি হ্যাম্পার্ড হচ্ছে ফার্স্ট সেকেন্ডে যে এয়ারটা বের হইতেছিল, মানে এফইভি1। তাহলে ইনিশিয়ালি নর্মাল পার্সনের ক্ষেত্রে বেশিরভাগ এয়ারটা এক্সপায়ার হচ্ছে ফার্স্ট সেকেন্ডে। আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে যেহেতু এয়ার গুলো অবস্ট্রাকশন আছে, সো এই এয়ারটা বের হতে পারে না। এর ফলে কি হয়, এফইভি1টা অনেক বেশি কমে যায়। এফবিসির ক্ষেত্রে কি হয়, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, তাহলে এই ক্ষেত্রে এফবিসিটা কমে যায় যেহেতু অবস্ট্রাকশন আছে, কিন্তু এপিভিওনের মতো এত বেশি কমে না। এর কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজে আমরা হচ্ছে এক্সপ্রেশন কেমন পাই, প্রলংড এক্সপাইরেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্রেথ সাউন্ড হিসেবে বলি না যে ইন কেস অফ অবস্ট্রাকটিভ ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলংড এক্সপাইরেশন। তাহলে এখানে যে প্রলংড এক্সপ্রেশন হচ্ছে মানে এক্সপ্রেশন করতে লম্বা সময় লাগছে, এই লম্বা সময়ে পেশেন্ট মোস্ট অফ দ্য ইয়ারটাই এক্সেল করতে পারে। সো এই ক্ষেত্রে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি এত বেশি কমে না। এখানে হচ্ছে টাইমটা একটু বেশি লাগে নর্মাল পার্সনের ক্ষেত্রে, তবে এফবিসি এর রিডাকশনটা এটা এত বেশি সিগনিফিকেন্ট থাকে না। তাহলে এই ক্ষেত্রে টাইমের উপর বেশি ডিপেন্ডেন্ট, মানে এক্সপ্রেশন করতে বেশি সময় লাগতেছে। সো এপিভি1 যেটা সেটা হচ্ছে খুবই সিগনিফিকেন্টলি কমে যায়, এফবিসিটা এত বেশি কমে না। তাহলে আমরা যদি এপিভি1 এফবিসি রেশিও করি, এপিভি1 এফবিসি রেশিও, তাহলে এক্ষেত্রে কি হবে, উপরেরটা অনেক বেশি কমে গেছে, নিচেরটা কিন্তু না অত কমে নাই। এক্ষেত্রে আমরা রেশিও পাবো লেস দেন 0.7। এখন রেস্ট্রিকটিভ লাং ডিজিজের সমস্যা কি হইতেছে? রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে এখানে তো কোনো অবস্ট্রাকশন নাই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, লাংস গুলা প্রপারলি এক্সপ্যান্ড করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে কি হয়, লাংস গুলো থাকে ছোট, যেহেতু লাংস গুলো স্টিফ হয়ে গেছে, এগুলো এক্সপ্যান্ড করতে পারতেছে না। তাহলে লাংসে যে ইনহেলেশন করার পর আমাদের যে এয়ারটা আসবে, তাহলে লাংসে সেই ইনহেলড এয়ারটা পরিমাণই থাকবে কম। তাহলে ইনহেলড এয়ার যদি কম থাকে, সব তখন যে এক্সেলটা করবে, মানে এক্সপায়ার করবে এয়ারটা, সেই এক্সপায়ারেশনও এয়ারটা থাকবে ভলিউম কম। তাহলে এই ক্ষেত্রেও এপিভি1 কম থাকবে, এফবিসি কম থাকবে।
কিন্তু এখানে যেহেতু কোনো অবস্ট্রাকশন নাই, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মতো, সো এই ক্ষেত্রে এপিভি1টা খুব বেশি সিগনিফিকেন্টলি কমে না বা খুব বেশি হ্যাম্পার্ড হয় না। এক্ষেত্রে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি যেটা, এটা বেশি হ্যাম্পার্ড হয়, কারণ এখানে তো টোটাল যে ইনহেলড এয়ার ছিল এটা অনেক বেশি কমে গেছে, যে কারণে এক্সহেলড এয়ারটাও অনেক কমে যায়। তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে এপিভি1টা খুব বেশি সিগনিফিকেন্টলি কমবে না, কারণ এখানে কোনো অবস্ট্রাকশন নাই। সো ফার্স্ট সেকেন্ডে পেশেন্টের এক্সপায়ার্ড এয়ারটা মোটামুটি ভালোই যায় আর কি। আর এফবিসি যেটা, এটা মানে এপিভি1 এর সাথে প্রপোর্শনাটলি কমে অথবা অনেক বেশি কমে যায়। তাহলে এক্ষেত্রে যদি আমরা রেশিওটা করি, এপিভি1 বাই এফবিসি রেশিওটা করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে নর্মাল, অথবা কোনো কোনো ক্ষেত্রে রেশিওটা বেড়ে যায়। তাহলে এপিভি1 এফবিসি রেশিও দেখে আমরা অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আলাদা করতে পারবো। এখন আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে কি হইতেছে, লাংসটা প্রপারলি এক্সপ্যান্ড করতে পারতেছে না। সো এখানে যে এয়ারটা থাকবে, এয়ারটা পরিমাণ কম থাকবে, এবং এক্সেল করার পরও যে এয়ারটা থাকবে লাস্টে, মানে রেসিডুয়াল ভলিউম যেটা, তাহলে সেটার অ্যামাউন্টও কম থাকবে। তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আমাদের, সরি এটা আলাদা করে লেখা দরকার ছিল, রেসিডুয়াল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ আর এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আমাদের রেসিডুয়াল ভলিউমটাও কমে যাবে, টোটাল লাং ক্যাপাসিটিটাও কমে যাবে। অপরদিকে অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যেহেতু এয়ার গুলো ন্যারো হয়ে যাচ্ছে, সো পেশেন্ট প্রপারলি এয়ারটা এক্সপায়ার করতে পারে না বা এয়ারটা বের করতে পারতেছে না, এবং কিছু এয়ার কি হয় এখানে ট্র্যাপ হয় বা জমা হয়ে থাকে, ফলে আস্তে আস্তে কি হয়, লাংসটা এক্সপ্যান্ড করতে থাকে। তার মানে অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আমরা কি পাবো, হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড পাই, এবং এক্ষেত্রে রেসিডুয়াল ভলিউম এবং লাং ক্যাপাসিটি এগুলা তখন বেশি থাকবে। যখন লাংস গুলো হাইপার ইনফ্লেটেড হবে, তখন এখানে নিচে যে ডায়াফ্রামটা আছে, এই ডায়াফ্রামটা কি হবে, নিচের দিকে নেমে যাবে, আমরা কি পাবো, লো ফ্ল্যাট ডায়াফ্রাম। তাহলে একদম প্রথমে আমরা সিওপিডির ক্ষেত্রে ফাইন্ডিংস ছিল কি আমাদের লো ফ্ল্যাট ডায়াফ্রাম, আর যেহেতু এখানে এক্সট্রা এয়ার জমা হয়ে থাকতেছে, সেই ক্ষেত্রে আমরা লাং ফিল্ড পাবো কেমন, হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড। তাহলে চেস্ট এক্সরে আমরা যখন দেখবো, যদি আমরা কখনো চেস্ট এক্সরে পড়ি, তাহলে ইউজুয়ালি অ্যান্টেরিয়র যে রিবস গুলো থাকে, এখানে নর্মাল লাংসে ইউজুয়ালি কাউন্ট থাকে হচ্ছে 6টা, আর পোস্টালি থাকে ইউজুয়ালি 10 রিবস। তাহলে কোনো পেশেন্টের যদি এরকম 6 রিবস এর বেশি চলে যায় লাংসটা, সেটাকে বলা হয় হাইপার ইনফ্লেটেড লাংস ডিজিজ। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গুলোতে আমরা ইউজুয়ালি এরকম হাইপার ইনফ্লেটেড লাং ডিজিজ, সরি হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড পাই। তাহলে এই কথাগুলোই এখানে ঘুরে ফিরে বলা হয়েছে। তাহলে অবস্ট্রাকটিভ যে লাং ডিজিজ আছে, যেমন অ্যাজমা, তারপর হচ্ছে ক্রনিক ব্রোঙ্কাইটিস, এরপরে হচ্ছে এমফাইসেমা, তাহলে এগুলোতে এপিভি1টা অনেক বেশি কমবে ডিউ টু এয়ার অবস্ট্রাকশন। এফবিসিটা সেই তুলনায় এত বেশি কমে না, এখানে যেহেতু প্রলং এক্সপাইরেশন হয়, সো এফবিসিটা এত বেশি কমবে না। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজ যেমন পালমোনারি ফাইব্রোসিস, এক্ষেত্রে তো অবস্ট্রাকশন নাই, সো এপিভি1টা কমতেছে ডিউ টু স্মল লাং সাইজ বা ডিউ টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাং এক্সপানশন। কিন্তু এই ক্ষেত্রে এফবিসিটা বেশি কমবে, রেশিও করলে অবস্ট্রাকটিভের ক্ষেত্রে এপিভি1 বা এফবিসি রেশিওটা কমে যাবে, রেস্ট্রিক্টের ক্ষেত্রে নর্মাল থাকবে অথবা বেড়ে যাবে। এরপর হচ্ছে টিএলসিও। টিএলসিও অবস্ট্রাকটিভের ক্ষেত্রে যেহেতু এখানে অ্যালভিওলার মেমব্রেনে কোনো ড্যামেজ নাই, সো এগুলো ইউজুয়ালি নর্মাল থাকে অথবা কোনো কোনো ক্ষেত্রে বেশি থাকতে পারে, যেমন অ্যাজমার ক্ষেত্রে ব্লাড ফ্লোটা বেশি থাকে, টিএলসিটা বেশি থাকে। ক্রনিক ব্রঙ্কাইটিস ইউজুয়ালি নর্মাল হয়, কিন্তু এমফাইসেমার ক্ষেত্রে কি হয়, অ্যালভিওলার মেমব্রেন গুলো রেস্ট্রিকশন হয়, সো এই ক্ষেত্রে টিএলসিটা কমে যায়। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বা ফাইব্রোসিস গুলাতে যেহেতু অ্যালভিওলার মেমব্রেন গুলো ফাইব্রোসিস হচ্ছে, সো এখানে টিএলসিটা কমে যাবে। আর টোটাল লাং ক্যাপাসিটি এবং রেসিডুয়াল ভলিউম, এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভের ক্ষেত্রে
ইউজুয়ালি বেড়ে যায় অথবা নরমাল থাকতে পারে, কিন্তু ফাইব্রোসিস বা রেস্ট্রিক্টিভ লাং ডিজিজের ক্ষেত্রে এগুলো কমে যায়। আর কেসিও টিএলসিওটা আমরা যেহেতু কার্বন মনোক্সাইডের টোটাল ডিফিউশন ক্যাপাসিটি দেখছিলাম, কেসিওটা মেজার করে হচ্ছে টোটাল না মেজার করে, এটা হচ্ছে পার ইউনিট মেজার করে আর কি। মানে লাংসের একটা মেজার করে টোটাল লাংসে কতটুকু ডিফিউশন হইতেছে, আরেকটা মেজার করে লাংসের ইউনিট ওয়াইজ কতটুকু ডিফিউশন হইতেছে। তাহলে এই দুটা সিগনিফিকেন্স আছে অন্যান্য ক্ষেত্রে। যেমন অবস্ট্রাকটিভ লাং ডিজিজের এক্সাম্পল কি কি? অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস এন্ড সিস্টিক ফাইব্রোসিস। রেস্ট্রিক্টিভ লাং ডিজিজের এক্সাম্পল কি? একটা হচ্ছে লাংসের নিজের ডিজিজ, যেমন পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি ডিজিজ, যেমন চেস্ট ওয়াল ডিফর্মিটি, কাইফোস্কুলোসিস বা সিভিয়ার ওবেসিটি, নিউরোমাসকুলার ডিসঅর্ডার, যেমন রেসপিরেটরি মাসেলের যে ডিজিজ থাকে কোনো, যেমন জিবিএস, মোটর নিউরন ডিজিজ বা মাসকুলার অ্যাট্রফি। তাহলে এগুলোর ক্ষেত্রে এগুলো পাবো হচ্ছে রেস্ট্রিক্টিভ প্যাটার্নে। তাহলে এফসিপিএস পার্ট 1 এর জন্য এইগুলো এনাফ, এর বেশি আর লাগে না। আর টিএলসি ও কেসিওটা এটা একটু যদি আমরা বলি, তাহলে এটা আমরা দেখি হচ্ছে কার্বন মনোক্সাইডের টোটাল ডিফিউশন ক্যাপাসিটি, মানে দুই লাংসে সব মিলাই যে ডিফিউশনটা হইতেছে। আর এটা দেখি পার ইউনিট লাঙে কতটুকু ডিফিউশন হইতেছে। তাহলে ইন্টেনসিভ যে লাং ডিজিজ গুলা, যেমন পালমোনারি ফাইব্রোসিস, এইগুলোতে কি হয়? ইউজুয়ালি দুইটাই কমে যায়। আর যেগুলো হচ্ছে এক্সট্রা পালমোনারি রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ, যেমন হচ্ছে স্ট্রাকচার ডিফর্মিটি বা নিউরোমাসকুলার ডিসঅর্ডার, যেমন জিবিএস, এইগুলাতে কি হয়? টোটাল যে ডিফিউশন ক্যাপাসিটি এটা তো কমে যায়, যেহেতু লাংস প্রপারলি এক্সপ্যান্ড করতে পারে না এখানে। কিন্তু আমরা যদি পার ইউনিট লাংস এর ক্ষেত্রে এটা মেজার করি, তাহলে দেখা যাবে পার ইউনিটের ক্ষেত্রে এটা হচ্ছে বেশি পাওয়া যায়। কারণ টোটাল লাং তো কম্প্রেসর কোনো ডিফিউশন করতে পারতেছে না কার্বন ডাইঅক্সাইড গুলা, কিন্তু এর পার ইউনিট যে জায়গাগুলো আছে এগুলো তখন দেখা যায় ডিফিউশনটা বেশি হয়। অথবা লোবেক্টমি পেশেন্ট, কোন একটা পেশেন্টে যদি পালমোনারি লোবেক্টমি করা হয় বা নিউমেক্টমি করা হয়, তাহলে একটা পোর্শন যেহেতু লাংসের নাই, সো এই ক্ষেত্রেও টিএলসি ওটা কমে যাবে। কিন্তু বাকি যে লাংসের যে বাকি যে টিস্যুগুলো আছে, এগুলো তখন কি করে? এদের ফাংশন তখন বেড়ে যায়। সেক্ষেত্রে কেসিও যেটা, এটা হচ্ছে বেশি পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট কিছু কন্ডিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেখানে টিএলসিও কমে যায় কিন্তু কেসিও যেটা, মানে পার ইউনিট লাং ফিল্ডের ক্ষেত্রে বা কারেক্টের ডিভিশন অফ কার্বন যেটা, এটা বেশি পাওয়া যায়। তবে এগুলো না জানলে হবে, আমাদের জন্য জাস্ট এই বক্সটা জানলে এটা এফসিএস পার্টনের জন্য না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, অথবা কারো কোনো কোশ্চেন আসছে? না থাকলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।